যে আপনাকে তো ওরা ঢুকতে নাও দিতে পারে, তখন কি হবে? সেটা আরো চমৎকার। ঢুকতে না দিলে তিনি তো বলবেন আমি আমার দেশে ঢুকতে চাইছি, প্রাণ ভিক্ষা তো চাইছি না, আমি বলছি আমাকে ফাঁসি দাও, হত্যা করো, তবুও আমি যেতে চাই। তা যদি না দেয় তারেক রহমান সরকার, মানে এটা তারেক রহমান সরকারের পক্ষে আমি বলবো এটা খুব গলার ফাঁস হয়ে গেছে। মানে এই ফাঁস থেকে উদ্ধার করতে পারে, ফাঁসি শেখ হাসিনার হবে না, ফাঁস পড়ে ফেলেছে বর্তমান সরকার। থেকে এটা স্পষ্ট যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত মানুষ আজকে মন দিয়ে শেখ হাসিনার ভাষণ শুনেছে, এবং তারা তারা শুনছেন সবটা, তাদের গোয়েন্দারা শুনছেন, শুধু বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ। তারা এমনিতেই গোটা সম্পদ সবকিছুই করবেন, লুটে পুটে খাবেন, এমনকি শেখ হাসিনার ভাষণটা শোনার অধিকারও তাদের। তারা এই বিবৃতিতে লিখেছে। ফলে একটা কারণে আমি ধন্যবাদ দেবো পররাষ্ট্র মন্ত্রণালয়কে, এই বিবৃতিটা কালকে সকলকেই ছাপতে হবে, ছাপবেন। ফলে প্রত্যেককেই ছাপতে হবে যে কেন এই বিবৃতিটা শেখ হাসিনার ভাষণের কারণে। ফলে শেখ হাসিনার ভাষণটা প্রকারান্তরে চাপাই হয়ে যাচ্ছে না। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিচ্ছি। দেখুন, গৌতমদার কাছে আমি একটু প্রশ্ন করি। গৌতমদার, শেখ হাসিনাকে আজকে অত্যন্ত ঠান্ডাভাবে কথা বলতে দেখা গেছে, অত্যন্ত স্ট্রংলি বোল্ডলি কথা বলেছেন, কিন্তু খুব ঠান্ডা। তিনি কোনো বিরোধী কারো প্রতিশোধ নেবেন এমন কথা বলেন নাই। তিনি রিকনসিলেশনের কথা যেটি তুলেছেন সেটি বলেছেন। তারপর তিনি বলেছেন যে তিনি দেশে আসতে চান শুধুমাত্র তার দেশের মানুষের জন্য। দেশের যে ডেস্ট্রয় হয়ে গেল, এত কিছু ধ্বংস হয়ে গেল, সেই ধ্বংসগুলোকে আবার দাঁড় করিয়ে দেওয়ার জন্য তিনি আসতে চান। তিনি কোনো ইয়ের জন্য আসবেন না, শুধুমাত্র দেশের মানুষের জন্য। আপনার কাছে এই শেখ হাসিনার এই বক্তব্যগুলো আপনি কিভাবে ব্যাখ্যা করেন? কঠিন এক পরিস্থিতির মধ্যে দেশ যাচ্ছে। দেখুন, যেটা আর কি এটা বলেছেন, যদি প্রকৃতপক্ষে কেউ বাংলাদেশকে ভালোবাসে, তাহলে বাংলাদেশের পুনর্গঠনটা জরুরি। কারণ তার যে বর্তমান অবস্থা, তার একটা চিত্রায়ন তিনি করেছেন। সেই চিত্রায়ন থেকে বাংলাদেশ যেখান থেকে তিনি ছেড়ে এসেছিলেন, যে বাংলাদেশ গড়ে উঠছিল, তাকে আজকে ধ্বংসের স্তরে ধ্বংসলীলা প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে। কেবল কতগুলো বাড়িঘরদর ভাঙা হয়েছে তা নয়, 32 নম্বর ভাঙা হয়েছে তা না, গোটা বাংলাদেশের মাজাই শির দানাটাই ভেঙে দেওয়া হচ্ছে। সেটার জন্যই তিনি চেয়েছেন যে এখন সংঘাত নয়, এমনকি তার ভাষণের মধ্যে, প্রশ্ন উত্তরের মধ্যে তিনি স্বাভাবিক ভঙ্গে, তাকে মনে হয়নি তিনি কোনো টেনশনের মধ্যে আছে, মনে হয়নি তিনি ক্ষমতার লোভের জন্য এগুলো বলছেন। তিনি সেই নিয়ে প্রশ্নের উত্তরে তিনি মজা করেছেন, হেসেছেন। একটা মানুষ কতটা স্বাভাবিক থাকলে এটা করতে পারে, তার কাছে কিন্তু মনেই হয়নি যে তিনি কোনো বিপদের মধ্যে আছে। তার কিন্তু বিপদ অসংখ্য, অসংখ্য বিপদ। তা সত্ত্বেও আমি আপনাকে যেটা কথা বলি সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের গণমাধ্যমের কাছে শেখ হাসিনার বক্তব্য পৌঁছে দেওয়া যাবে না, নিষিদ্ধ বলা হয়েছে। একটি বোধহয় কাগজের কেউ একজন অনলাইনে করছিল, তার বোধহয় চাকরিচ্যুতি করানো হয়েছে। একটু আগে, কিছুক্ষণ আগে যে দৈনিক পররাষ্ট্র দৈনিক কালবেলায় দৈনিক কালবেলা তারা যে হ্যাঁ, নোটিশটা করেছে, রিপোর্টও করেছে, নোটিশটা আমি একটু শোনাই দিই, যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন। আমি নোটিশটা শুনিয়ে দিলে দর্শকরাও একটু জেনে ফেলবে। 1 সেকেন্ড লাগবে। আচ্ছা, কালবেলার যে নোটিশ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভার্চুয়াল প্রোগ্রামে লাইভ চলাকালীন কালবেলার ফেসবুক পেজ থেকে একটি অনাকাঙ্ক্ষিত মন্তব্য করা হয়েছে, যা কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। মন্তব্যটি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে ডিলিট করা হয়েছে, এবং যে কর্মী এই কাজের সঙ্গে যুক্ত তাকে সাময়িকভাবে কালবেলার সব ধরনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে। মানে সরকারের কী ধরনের একটা প্রেশার ছিল এই খবরের, শেখ হাসিনার খবর প্রচার না করার ক্ষেত্রে। প্লিজ, না, আমি আমি জাস্ট যে আপনি কারণে তুলাই বললাম আমাকে। বলতে না যে কারণে আমি বলতে চাইছি সেটা হচ্ছে, আজকে কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি এসছে, যে বিবৃতিতে ভারতের প্রতি ক্ষোভ জানানো হয়েছে, সেই বিবৃতিটা থেকে এটা স্পষ্ট যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমস্ত মানুষ আজকে মন দিয়ে শেখ হাসিনার ভাষণ শুনেছে, এবং তারা তারা শুনছেন সবটা, তাদের গোয়েন্দারা শুনছেন, শুধু বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ। তারা এমনিতেই গোটা সম্পদ সবকিছুই করবেন, লুটে পুটে খাবেন, এমনকি শেখ হাসিনার ভাষণটা শোনার অধিকারও তাদের। তারা এই বিবৃতিতে লিখেছে। ফলে একটা কারণে আমি ধন্যবাদ দেবো পররাষ্ট্র মন্ত্রণালয়কে,
এই বিবৃতিটা কালকে সকলকেই ছাপতে হবে, ছাপবেন। ফলে প্রত্যেককেই ছাপতে হবে যে কেন এই বিবৃতিটা শেখ হাসিনার ভাষণের কারণে। ফলে শেখ হাসিনার ভাষণটা প্রকারান্তরে চাপাই হয়ে যাচ্ছে না। এই জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ দিচ্ছি যে তারা যদি এই বিবৃতিটা না দিতে, বিবৃতিটা দেখে এর মধ্যেই অনেক ফোনও আসছিল আমার কাছে, কিন্তু আমি বুঝতে পারছি কেন। কিন্তু সেই বিবৃতির মধ্যে যদি লক্ষ্য করেন, এটা ভালো করে যদি অ্যানালিসিস করেন, যেহেতু বদরুল ভাই ভালো করে অ্যানালিসিস করতে পারবেন কূটনৈতিক ভাষা, তাতে কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু মানে মেলোড্রামাটিক বা একটু আর কি আক্ষেপের কথা আছে, মানে রাগের কথা নেই কিন্তু খুব একটা। মানে তারা বলছেন এটা তো আটকানো যায়নি, এটা আটকালে ভালো হতো, কিন্তু এই জন্য আমরা খুব দুঃখিত। এখন দুঃখে কি করবেন আমি জানি না। শেষ পর্যন্ত আমাদের দেশে দুঃখে অনেকে, শোকে অন্য অনেক কিছু পান করেন, আপনাদের দেশে হয়তো তা নয়, সেটা তো জানি না আমি কি করবেন। কিন্তু তারা ভীষণ দুঃখ পেয়েছে, এই স্টেটমেন্ট আমি পড়ে ফেলেছি ইতিমধ্যেই। আমি তাতে তো মনে হলো যে তারা খুব একটা আক্ষেপ যে করছেন, কালকে যখন সমস্ত কাগজ ছাপবে তখন তো ছাপবে যে শেখ হাসিনার ভাষণের কারণেই এই বিবৃতি। এবং ফলে অনেকেরই আগ্রহ হবে, আচ্ছা ভাষণে কি ছিল, তো প্রত্যেকেই লুকিয়ে চুরিয়ে আমি জানি। আর আমি তো দেখলাম একটা ফেসবুকে 15 কোটি মানুষ নাকি দেখেছেন। আগের অডিও ভাষণটা 12 কোটি মানুষ শুনেছিলেন, আর এটাতে নাকি 15 কোটি। এবং তাতে তো কেউ কেউ প্রচার করছে যেগুলো বাজে কথা, এগুলো নাকি এরকম নাকি হবে না কিছু। আমি বলছি না যে বিরোধী পক্ষের কেউ, তিনি আওয়ামী লীগের পক্ষেরই লোক, কেন কি করে আওয়ামী লীগের পক্ষে আছেন আমি জানি না। সেটা আওয়ামী লীগের এই কারণে একটা পতনের অন্যতম কারণও হতে পারে, এই ধরনের লোকেদের প্রশ্রয় দেওয়া। যাই হোক, আশা করি ভবিষ্যতে ভুল শুধরে নেবেন নেতৃত্ব। তো এখন যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে এরপর কি। এরপরে তো আগামী দিনের রোড ম্যাপ কি। রোড ম্যাপটা হচ্ছে এই যে এই অগাস্ট মাসটা দেখুন আক্ষরিক অর্থে একটা শোকের মাস বলে পরিচিত হলো। কারণ এই অগাস্ট মাসেতেই শেখ হাসিনাকে বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছিল। আজকে তিনি কিন্তু বলেছেন তিনি আসতে চাননি। তিনি বলেছেন আমি জানি না কিভাবে কারা আমাকে আমি দেখলাম পরে ভারতে আমি আসছি। ফলে কোথাও তার মনে ছিল তিনি অন্য কোথাও ভাবে থেকে যেতে পারতেন, কিন্তু তার হয়তো প্রাণ সংশয় ছিল বলে। এবং আপনারা তো পরে সাম্প্রতিক সময়ে একটা বাংলাদেশের কাগজের বিএনপি নেতার একটা ইন্টারভিউ সাক্ষাৎকার করেছেন, তাতে তিনি বলেছেন যে তাকে সেনাপ্রধান এসে জানালেন যে প্রধানমন্ত্রী নাকি পদত্যাগ করতে চান, সুতরাং এরপর কি। কিন্তু পয়েন্ট হচ্ছে সেনাপ্রধান যে বলছেন পদত্যাগ করতে চান, আর শেখ হাসিনা পদত্যাগ করেননি শেষ পর্যন্ত, এটা বাস্তব। তাহলে এই অসত্য কথা বলে একটা যে পরিবর্তন ঘটানো হয়েছিল, সেই জন্য আমি বলছি আগস্ট মাসটা বাংলাদেশের ক্ষেত্রে প্রকৃত অর্থেই সার্বিকভাবেই এটা একটা শোকের মাস। এখানে বাংলাদেশের যে উন্নয়ন সেটাকে স্তব্ধ করে দেওয়ার মাস, বাংলাদেশের প্রগতিকে রুখে দেওয়ার মাস, এবং বাংলাদেশের প্রগতিশীলতাকে হত্যা করার মাস। সুতরাং এই মাসটা থেকে আজকের দিনটা যে শেখ হাসিনা বেছে নিয়েছিলেন, এই দিনটা তাকে চলে আসতে হয়েছিল বলে। আর আজকের, আমি জানি না আগে বলেছি কিনা, আজকে যে চিত্র দেখলাম ওই জুলাই বিপ্লবের নামে পালন করতে গিয়ে যে ঘটনা ঘটেছে ওখানে, এ তো হাস্যকর ঘটনা। রাষ্ট্রপতিকে মানে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, তিরস্কার করতে হচ্ছে, রাষ্ট্রদূতদের ছেড়ে ময়দান মানে হল ছেড়ে চলে যেতে হচ্ছে। এই ঘটনা, এইটাই কি নৈরাজ্যের ছবি না? একটা শেখ হাসিনার ভাষণ যেটা আগামী দিনে তিনি একটা প্রত্যয়ের কথা শুনিয়েছেন, আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলার কথা শুনিয়েছেন। আর আজকে বাংলাদেশে যেটা ঘটেছে সেই বাংলাদেশকে ভেঙে চুরমার করার একটা দৃশ্য আমরা দেখছিলাম। দুটোর ফারাকটা পরিষ্কার। এবং বাংলাদেশের মানুষ অনেক মানে তারা বুদ্ধিমান, এবং তারা জানেন তাদের বুদ্ধি আছে বলেই তারা শক্তিশালী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করে দেশটাকে স্বাধীন করেছিলেন। নিশ্চয়ই ভারত বা অন্য দেশ সাহায্য করেছিল ঠিকই, কিন্তু তারা তো লড়াই করেছিলেন রাস্তায় নেমে। ফলে সেই মানুষরা আজ কিন্তু বুঝেছেন যে প্রকৃত বাংলাদেশের অবস্থা কি। ফলে সেই কারণে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, জীবনের সংশয় থাকলেও যেন শেখ হাসিনা আসেন তাদের কাছে। তারা সেখানেই সেটাই তাদের ভরসাস্থল। ভরসাস্থল ব্যক্তি শেখ হাসিনা নয়, ভরসাস্থল শেখ হাসিনার আদর্শ। মানে বঙ্গবন্ধুর আদর্শের যে সংবিধান তৈরি হয়েছিল, যে সংবিধান বাংলাদেশকে একটা সোনালী অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে, তাই না বিপুল?
না দাদা, আপনি একটা প্রশ্ন করি আপনাকে, যে রোড ম্যাপের কথা আপনি বলছিলেন। এই যে আজকের পরে শেখ হাসিনা আর কবে নাগাদ ডিসেম্বরে তিনি আসবেন? সুলতানার প্রশ্ন করেছিল, সরাসরি সুলতানা প্রশ্ন করেছিল কবে তিনি যাবেন, তখন তিনি ডিসেম্বরের কথা আবার উল্লেখ করেছেন, এবং ডিসেম্বরে আসবেন কিন্তু তারিখ সময় বা ডিসেম্বরের আগে যে কোনো সময় আসতে পারেন। সেই রোড ম্যাপটা আর কবে নাগাদ হয়তো আবার হতে পারে? আপনার অভিজ্ঞতা কি বলে, সাংবাদিকতার অভিজ্ঞতা বা শেখ হাসিনাকে যে আমার চর্চা অভিজ্ঞতা করেন তো আপনি, উনি তার উনি উনি যখন ডিসেম্বর বলেছেন তখন ভেবে চিন্তেই তার প্রস্তুতিটা তার মধ্যে নেওয়া হবে। কিন্তু তিনি এটাও উল্লেখ করেছেন ডিসেম্বরটা এই কারণেই যে ডিসেম্বরটা বিজয়ের মাস। ফলে বাংলাদেশে আরেকটা দ্বিতীয়বার বিজয় দেখতে পাবেন। সেই ভরসাতেই উনি এই কথাগুলো বলছেন। এবং আমার মনে হয় নিঃসন্দেহে সেটাতে আজ যারা ক্ষমতায় আছে তাদের রাতের ঘুম উড়ে গেছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ শেখ হাসিনাকে ফেরানো যাবে না। এখনো যদি কেউ মনে করে থাকেন যে তিনি যাবেন না কিংবা একদিন আমি জানি না বলেছিলাম কিনা তোমাকে, আমি অন্য আরেকদিন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম সুযোগ পেলে, আবার জিজ্ঞেস করব। সেটা হচ্ছে আপনি যদি সত্যিই সুযোগ পান কিভাবে যাবেন? বলেছিলেন আমি কিন্তু এসছিলাম বিমানে, বিমানে যাব না। দেশে ফিরলে তো সড়ক পথে যাব, দেখতে, দেখতে যাব। মানুষের সঙ্গে কথা বলতে, বলতে যাব। আমার তৈরি পদ্মা সেতু দিয়ে যাব। খুলনা হয়ে তারপরে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া হয়ে যাব। তারপরে আমি মেট্রো তৈরি করেছি, সেই মেট্রো করে আমি ঢাকার মাঝখানে আসতে চাই। এতটা তার দীর্ঘ পরিকল্পনা, মানে তার স্বপ্ন। আমি বলছি না এটা পরিকল্পনা, সেটা বাস্তবায়িত হবে। কিন্তু এই স্বপ্ন যিনি দেখেন, যিনি যে স্বপ্নের ভিত্তিতেই তিনি কিন্তু আজ এই যে সাবলীলভাবে যে বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন, তার থেকে স্পষ্টত বোঝা যায় তার নিজের একটা রোড ম্যাপ তৈরি করা আছে, এবং যে রোডটা আগামী দিনে সত্যিই বাংলাদেশের জন্য একটা স্বর্ণোজ্জ্বল সময় আসতে পারে বলে আমি তো বিশ্বাস করি। আমি ওনাকে বিশ্বাস করি মানে এই অর্থে যে উনি, আমার জানা নেই যে উনি কখনো এ ধরনের অসত্য কথা বলেছেন। দীর্ঘ সময়ের একজন প্রধানমন্ত্রী, তিনি তার যে রাজনৈতিক বিচক্ষণতা, সেটা কোনো নাটক করার জন্য নয়। নাটকে আজ যারা আছেন, তারা আজ প্রতিনিয়ত রোজ একটা করে নাটক করে চলেছে। সেই নাটকের অন্তিম দৃশ্যটা শেখ হাসিনা, সেই দিন আপনি দেখতে পাবেন বাংলাদেশের জবনিকা পড়ল, নতুন বাংলাদেশের উদয় হল। ধন্যবাদ। আরেকটা আমি একটু আরেকটা খুব ছোট্ট ছোট্ট একটা ক্লান্ত, প্রশ্ন করে নেই। ক্লান্ত। আমি এই প্লিজ যে আমি বিদায় বুঝতে দেন, পারছি ভালো আপনি হবে। আপনি ক্লান্ত, আমি বুঝতে পারছি। ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে একটা বিষয় হচ্ছে যে শেখ হাসিনাকে প্রশ্নবোধে, আমি যদি ভুল না শুনে থাকি, কারণ আমার এখানে ইন্টারনেট খুব ডিস্টার্ব করতেছিল যখন অনুষ্ঠান চলছিল, কেউ একজন হয়তো প্রশ্ন করেছেন যে আপনি যে যাবেন, কোনো বোঝাপড়া সরকারের মানে বাংলাদেশের কারোর সঙ্গে বোঝাপড়া কিংবা বাইরের কারোর সঙ্গে বোঝাপড়া, এইরকম একটা প্রশ্নবোধ ছিল। এই জায়গাটা একটু যদি আপনি ক্লিয়ার করতেন। না, উনি তো সেটা জবাব স্পষ্টভাবেই দিয়েছেন যে কোনো বোঝাপড়ার পরে তিনি কোথাও যাচ্ছেন না। মানে তিনি যে যাচ্ছেন এটা তার সিদ্ধান্ত। এবং তিনি একটা কথাই খালি বলেছেন, যেকোনো দুঃসময়ে, বাংলাদেশের দুঃসময়ে ভারত পাশে থাকবে। ফলে ভারত পাশে থাকবে এটা বিশ্বাস করি। এই কথাই বলেছেন। কিন্তু তিনি কোনো ডিল হয়েছে বা কোনো কথা হয়েছে বা তারেক রহমান সরকারের সঙ্গে কথা হয়েছে কিনা, কারণ প্রশ্নটা হয়েছিল এটাই না, সেটা হয়েছিল সম্ভবত ওয়াল স্ট্রিট জার্নাল থেকে, যে আপনাকে তো ওরা ঢুকতে নাও দিতে পারে, তখন কি হবে? সেটা আরো চমৎকার। ঢুকতে না দিলে তিনি তো বলবেন আমি আমার দেশে ঢুকতে চাইছি, প্রাণ ভিক্ষা তো চাইছি না, আমি বলছি আমাকে ফাঁসি দাও, হত্যা করো, তবুও আমি যেতে চাই। তা যদি না দেয় তারেক রহমান সরকার, মানে এটা তারেক রহমান সরকারের পক্ষে আমি বলবো এটা খুব গলার ফাঁস হয়ে গেছে। মানে এই ফাঁস থেকে উদ্ধার করতে পারে, ফাঁসি শেখ হাসিনার হবে না, ফাঁস পড়ে ফেলেছে বর্তমান সরকার। কারণ আমি এই কথাও আগে অনেকবার বলেছি যে ধরুন যারা বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে চেয়েছিল, সে জুলফিকার আলীর ভুট্টোর ফাঁসি হয়ে গেছে, তাই না? তো পাকিস্তানিরাই দিয়েছে। আজ যারা ফাঁসির কথা বলছেন শেখ হাসিনা, আল্লাহ বা ঈশ্বর না করুন তাদের যেন ফাঁসি হয়। এ